তো একটা দেশে মানুষজন, সাধারণ জনগণ কখন প্রোটেস্ট করা শুরু করে সরকারের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে? যখন তাদের বেসিক যে নিডসগুলো আছে সেগুলো মিটে না, যখন তাদের কাছে মনে হয় যে এই সরকার যেটা আছে এটা আমাদের আমাদের জন্য কাজ করছে না, তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, তখনই কিন্তু আসলে প্রোটেস্ট শুরু হয়। তো সেরকম কিছু ঘটনা ওয়ার্ল্ডে বেশ কয়েকবার ঘটে গেছে এবং প্রোটেস্টের মাধ্যমেই পৃথিবীতে অনেক কান্ট্রি তাদের স্বাধীনতা পেয়েছে, প্রোটেস্টের মাধ্যমেই তাদের যা চাওয়া ছিল সেগুলোকে ফুলফিল করেছে। বাংলাদেশের ইতিহাসে আমাদের বহুত প্রোটেস্ট হয়েছে। সো ওইরকমই একটা বিষয় নিয়ে আমাদের এবারের পর্ব। সো আইস টকের আজকের এপিসোড আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আশিক। আজকে আমরা কথা বলবো আরব বসন্ত নিয়ে, আরব বসন্ত এবং এশিয়া বসন্ত। আজকের এপিসোডে আরব বসন্ত, পরবর্তী এপিসোডে এশিয়া বসন্ত, এবং পরবর্তীতে আমরা এদের কানেকশন আছে কিনা সেটা নিয়েও একটু ডিটেলস আলোচনা করব। আরব বসন্ত শুরুটা হয় ডিসেম্বরের 17, 2010 মোহাম্মদ বোয়াজিজির কাহিনী থেকে। মোহাম্মদ বোয়াজিজি একটা আইকনিক ফিগার হয়ে যায়। তারপরে পড়াশোনা করার পরে যখন দেখলো যে তার সংসার বা ফ্যামিলি কে চালানোর জন্য তার কোনো জব নেই, তখন তিনি ফ্রুট ভেন্ডার হিসেবে কাজ করা শুরু করলেন সেন্ট্রাল তিউনিসিয়ার ছোট একটা সিটিতে। এবং সেইখানে তার ডেইলি ফ্রুট বিক্রি করে যে টাকাটা হতো সেটা দিয়ে কিন্তু তার ফ্যামিলি চলতো। কিন্তু একদিন হঠাৎ করে এক মহিলা পুলিশ অফিসার এসে তাকে বললো যে তোমার লাইসেন্স নেই এবং তোমার এই ফ্রুট ভেন্ডার আমরা আজকে নিয়ে চলে যাব। এবং সেটা এগেনস্টে সে প্রোটেস্ট করে। তার প্রোটেস্ট করার রিজন হচ্ছে যে তুমি যদি এটা নিয়ে যাও আমি খাবো কি। কিন্তু প্রোটেস্টের এগেনস্টে সেই মহিলা পুলিশ অফিসার প্রথমে তাকে চর মারে, তারপরে তার ফ্যামিলি বা তার বাবা তুলে গালিগালাজ এবং তারপরে তার গায়ে থুতু দেয়। সে অপমানটা সহ্য করে নিত, কিন্তু তার আসলে মূলত উদ্দেশ্যটা ছিল কি জানেন, যে সে তার ওই ফ্রুটের সে কার্ডটা চায়, আর কিছুই না। ওই ঠেলা গাড়িটা চায় সে, আর কিচ্ছু না। তো সেই জন্য সে লোকাল পুলিশের অফিসে যায় এবং সেখানে যাওয়ার পরে যখন সে কোনো হেল্প পায় না, বরং সে আরও অপমানিত হয়, তখন সে ডিসাইড করে যে যদি আমি আমার সংসারই পালতে না পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। সেই পুলিশ স্টেশনের সামনে সে গায়ে আগুন দিয়ে মারা যায়। লাকিলি তখনই আসলে সোশ্যাল মিডিয়ার আপরাইজিংও ছিল। 2010 মানে সোশ্যাল মিডিয়া তখনই মাত্র ওই পপুলারিটি পাওয়া শুরু করছে। 2010 সালে ফেসবুক তখন অলমোস্ট 3-4 বছরের মতো হয়ে গেছে, মানুষও ইউজ করতেছে অনেক। এবং এই ভিডিওটা ফেসবুকে অনেক বেশি পপুলার হয়ে যায় এবং এরপরেই শুরু হয় তিউনিসিয়ার আপরাইজিং। এবং তিউনিসিয়ার সেই আপরাইজিংয়ের কারণে ডিসেম্বরের 17 তারিখে 2010-এ এটা শুরু হয় এবং 2 তারিখ প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতা ছেড়ে চলে যান এবং এরপরে তাদের গণতন্ত্র শুরু হয়। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেই গণতন্ত্র কন্টিনিউই হচ্ছে। তারপরে তিউনিসিয়াতে ওরকম কোনো সিচুয়েশন দাঁড়ায়নি বা প্রবলেম হয়নি। তারপরে তিউনিসিয়ার এই ঘটনাটা ঘটে এবং শেষ হয় জানুয়ারি 14 তারিখ। এবং জানুয়ারি 25 তারিখ ইজিপ্টের তাহরির স্কোয়ারে ইজিপশিয়ান সবাই একত্র হয়ে যায়। হোসনি মুবারক যখন দেখলো যে ওনার বয়স 80 বছর হয়ে গেছে এবং উনি জানেন উনি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, তখন উনি তার ছেলেকে ক্ষমতায় বসানোর জন্য যা যা করা দরকার সেটাই করার চেষ্টা করছিল। কিন্তু ওই সময়টাতে তিউনিসিয়ার এই প্রোটেস্টের কারণে, এবং তখন ইজিপশিয়ান মানুষ তিউনিসিয়ার এই প্রোটেস্ট থেকে পুরোপুরি ইন্সপিরেশন নিয়ে তাহরির স্কোয়ারে ওনারা জড়ো হন জানুয়ারি 25 তারিখ। এবং জানুয়ারি 25 তারিখে এটা শুরু ঠিক 18 দিনের মাথায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে চলে যান এবং পরবর্তী ইলেকশনে নতুন একজন পার্টি আসে। যদিও সেই পার্টিকে 2023 সালে আর্মি ওভারথ্রোন করে আর্মি ক্ষমতা নিয়ে নেয় এবং ইজিপ্ট সেই পুরাতন ধাঁচেই চলে যায়। তার কিছুদিন পরে শুরু হয়, সেটা ফেব্রুয়ারিতে শুরু হয়ে যায় লিবিয়াতে। এখন লিবিয়াতে তখন ছিল মোহাম্মদ গাদ্দাফি, যে কিনা অলমোস্ট 40 ইয়ার্সের মতো ক্ষমতায় তখন। এবং মোহাম্মদ গাদ্দাফি যখন শুরু করেছিল তখন কিন্তু সে ন্যাশনাল হিরো ছিল। মোহাম্মদ গাদ্দাফি এত 40 বছর ক্ষমতায় থাকার পরে যখন এই আপরাইজিং শুরু হয়, তখন এই আপরাইজিং এর এগেনস্টে মোহাম্মদ গাদ্দাফি তার ফোর্স নিয়ে মানুষদের উপরে হামলা করে এবং হামলা করার পরে অনেক মৃত হয় এবং অনেকজন মারা যায়। এবং এরপরে ন্যাটো এসে যখন লিবিয়ানদের হেল্প করার চেষ্টা করে, ওই সময়টাতে গাদ্দাফি মারা যায়, গাদ্দাফিকে মেরে ফেলা হয়। কিন্তু দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং এরপর থেকে লিবিয়ার আর কোনো আসলে
উপরে উঠে আসার তো সম্ভাবনা দেখাই যায় না। লিবিয়া এখন গৃহযুদ্ধতেই আক্রান্ত। এরপরে সিরিয়াতে ঘটনা ওই একই ঘটে। যখন মার্চ 2011 পিসফুল প্রোটেস্ট শুরু হয়, প্রোটেস্টের পরে তাদের আসাদ রেসপন্ডেড ব্রুটালি এবং 5 লাখেরও অধিক মানুষ মারা যায় এবং 10 লাখ বা তারও অধিক মানুষ মিসপ্লেস হয়ে যায় সিরিয়াতে। এবং সিরিয়াতে এরপরে সিচুয়েশন কিন্তু আর ভালো হয় না। সো বাহরাইনের শুরু হয় প্রোটেস্টে শুরু হওয়ার পরে বাহরাইনকে হেল্প করার জন্য সৌদি আরব এবং ইউএই ট্রুপ পাঠায় প্রোটেস্টকে দমানোর জন্য। এবং ওই প্রোটেস্টকে দমাইতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটেস্ট সারপ্রাইজ হয় ঠিকই, কিন্তু মনার্কি তখন স্টিল পাওয়ার নিয়ে নেয় এবং এই পাওয়ারে এখনও তারাই আছে। এবং এর পাশাপাশি মরক্কো বলেন, জর্দান বলেন, আলজেরিয়া, সুদান, ইরাক, এইখানের প্রত্যেকটাতে আপরাইজিং হয় এবং প্রত্যেকটা আপরাইজিং এরপরে আর কোনো ঠিকানা খুঁজে পায় না বা এটার কোনো ফলাফল আসে না। কারণ ইদার যারা বড় পাওয়ারে ছিল তারা বুঝে গেছে যে কিভাবে আপরাইজিংটাকে ডাউন করতে হবে, আর যারা ছোট পাওয়ারে ছিল তারা বড়দের সাহায্য নিয়ে এই একই কাজে লিপ্ত ছিল। সো আলটিমেটলি এই আরব বসন্ত যে এতগুলো কান্ট্রিতে একের পর এক বিদ্রোহ হয়ে গেল, বেনিফিটেড একমাত্র দেখা যায় তিউনিসিয়াতে হয়েছে। একমাত্র তিউনিসিয়া হয়েছে এই কারণে বলছি, তিউনিসিয়াতে ডেমোক্রেটিক সিস্টেম ফেরত আসছে। ডিক্টেটর 4টা দেশ থেকে সরানো হয়েছিল: তিউনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট অ্যান্ড ইয়েমেন। এই 4টা দেশ থেকে ডিক্টেটরদেরকে সরানো হয়েছে। বাট সিভিল ওয়ারও কিন্তু হয়েছে 3টা ডিফারেন্ট কান্ট্রিতে। লিবিয়া, ইয়েমেন এবং সিরিয়াতে কিন্তু এখনও সিভিল ওয়ার চলছে। 2টা কান্ট্রি যা রিফর্ম হয়ে গেছে উইদাউট রেভলিউশনই লাগে নেই, তারপরেও 2টা কান্ট্রি মানুষজনকে দেখে শিখে গেছে। এরা হচ্ছে মরক্কো আর জর্ডান। এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে জানেন? এই আরব স্প্রিংয়ে যেই মানুষগুলো রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিল তাদের নিজস্ব সক্রিয়তা বাড়ানোর জন্য, নিজেদের লাইফ বেটার করার জন্য, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আরব স্প্রিং থেকে যেই ফলাফলটা মানুষজন আশা করছিল এই প্রোটেস্টগুলোর মাধ্যমে, সেই প্রোটেস্টের মাধ্যমে এরা কিন্তু আসলে কোনো বেনিফিট পায় নাই। ইয়েমেন পাইছে, বাট যেটা পরেও এমনিতে উইকেন্ড হয়ে গেছে। এটা এতটা স্ট্রংভাবে যে ওদের গভর্নমেন্ট চলতেছে তাও কিন্তু না। সো আলটিমেটলি যে রেজাল্টটা হলো সেটা কি, যে আরব বসন্তর ফলাফলে অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, তারপরে সাধারণ মানুষজন যেই দাবিতে নেমেছিল, যেই মানে নর্মাল এবং সুন্দর জীবনের জন্য, তার কোনোটা থেকে কিন্তু তার বেনিফিটেড হয়নি। পরবর্তী এপিসোডে আমরা কথা বলবো এশিয়া বসন্ত নিয়ে। এশিয়া বসন্ত এবং আরব বসন্তের মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা আমি একটা প্রেডিকশন করবো, যে প্রেডিকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রেডিকশন হবে। আমার মনে হয় যে ওই প্রেডিকশনটা সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি হয়তো ভালো না হলে নাই। সো লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। কমেন্টে জানান যে আর কি করে আপনাদের জন্য কন্টেন্টকে বেটার করা যায়, নতুন কোন বিষয়ে কথা বললে আপনাদের শুনতে বা জানতে ভালো লাগে। অ্যান্ড ওভারঅল সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আইল সি ইউ ইন নেক্সট এপিসোড।